আমি কিন্তু ভালো করতে দেখতে পারি না, সে ক্ষমতা আমার নেই, কোনোদিন ছিল। স্কুল লাইফে আমি কোনোদিন সাংস্কৃতিক মঞ্চে উঠিনি। আমার শিক্ষকরা আছেন, স্মৃতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি কখনো কোনো আবৃত্তি অথবা বক্তৃতায় অংশগ্রহণ করিনি। সুতরাং বলতে গিয়ে হয়তো ভাষাগত ত্রুটি বা অন্য কোনো তথ্যগত ত্রুটি ঘটতে পারে। উপস্থিত যারা আছেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আমি জাতীয় শিক্ষক সমিতি সবাই জানেন, যারা এখানে উপস্থিত আছেন সবাই শিক্ষিত মানুষ, সবাই কংগ্রেস শিক্ষকতা করেন। জাতীয় শিক্ষক সম্বন্ধে অনেক শুনেছেন, সবাই জানেন। আমি বইয়ে পড়ে যতটুকু শিখেছি সেইটুকু জানি। কিন্তু আমার শিক্ষক যারা আমার সামনে বসে আছেন, যারা বিগত হয়েছেন, আমার কৈশোরের মনোময় গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটা আমি ভুলতে পারি না, বলা সম্ভব নয়। আমাকে এখন এই বয়সে এসে প্রতিনিয়ত সেই ঘটনাগুলোকে আমাকে মনে করায়, আমার জীবন পথে আমাকে চালিয়ে করে। আমি সেই ধরনের দুটো একটা ঘটনা যেসব শিক্ষক, সব শিক্ষক আমার উপকার করেছেন, আমার অবদান রেখেছেন, কিন্তু কিছু কিছু মনে আছে। আমি তখন সত্যেশ্বর ঘরে মহাশয়ের নামকে বলবো, সত্যেশ্বর ঘরে মহাশয়, উনি ওই ধারে একটা বিল্ডিং ছিলেন, উনি সেখানে থাকতেন, একা আলাদা করে খেতেন। আমাকে মাঝে মাঝে বিকালে স্কুল ছুটিতে ওনার স্কুলটি হাড়ি করে ফিরতে হতো, আমি ধরে দিয়ে আসতাম। এবং কখনো কখনো উনি আমাকে কিছু খেতে দিতেন, আবার কখনো অন্য বাইরে পাঠাতেন, বাজারটা করে নিয়ে আয়। একদিন কলকাতার সাথে ওখানে বাজার করতে গিয়েছি, কি একটা বাজার করতে গিয়েছি আমার মনে নেই, বসে বলে জামাটা এসে বাজার করতে গিয়ে আমি দিলাম, হিসাব ফেরত দিলাম। স্যার হিসাব করে বললেন এখন 10 পয়সা ফেরত হবে। তোমাকে এই পয়সা দিয়েছে? আমি হ্যাঁ স্যার। বলে তুমি ক্লাস 10 পড়ো, তুমি হিসাব যাও না, অঙ্ক যাও না, তুমি জীবনে বড় হবে কি উন্নতি করবে কি করে? সেদিন কলকাতার দোকানে গিয়ে আমার ওই 10 পয়সা সেটা ফেরত এনে দিয়েছিলাম কিনা আমার মনে নেই। কিন্তু এই ঘটনা পরবর্তী জীবনে আমাকে অনেকটা হিসেব করে তুলেছে। তাই এখন আমি একটু হিসাব করে চলা শিখতে হবে। এটাও বুঝি যতই একটু হিসাব বিকাশ জীবন কথা প্রতিপদে কিছুই হবে, এটা বললাম। আরেকজন সঙ্গে কথা বলি, ভবেশবাবু, ভবেশচন্দ্র মাইতি মহাশয়, উনি এখন সর্বত পাশের রুমে থাকতেন। ক্লাস 7 যখন করি, প্রায় প্রতিদিন বিকালে খেলা খেলতে যাওয়ার আগে ওনার হাত পা টিপে দিত, আমি টিপে নিয়ে আসতাম। আমাকে তো বলছে মন্ডল বাবা যে হাত খরচা দেয় না, মাসে মাসে 20 টাকা করে জমা। প্রথম দিন বলেন শুনলাম, দ্বিতীয় দিন বলেন শুনলাম, কিছু রেসপন্স করিনি। পুরো ওই মাঝখানি করে উনি আমাকে সঙ্গে নিয়ে চলছেন সিদ্ধরপুর পোস্ট অফিসে। তখন লিখিল পোস্ট অফিস লিখতে বেড়া মহাশয়, উনি আমার নামে কী করলেন, 20 টাকা দিয়ে একটা আর্ট করে দিলেন এবং বললেন এইটা কম্পিউটারে আবার ফিক্সড ডিপোজিট করি। আমি 7, 8, 9, 10, 11 পর্যন্ত চালালাম। তারপর ফিক্সড বলা হলো। আশ্চর্য হবে, সেই টাকাটা আমার জীবনের কি উপকার আসছে কখনো বলতে পারি না। এমএ ক্লাসে আমি গরিবের সন্তান, এমএ ক্লাসে আমি ভর্তি হওয়ার সুযোগ পাইনি, ওই টাকা নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়। ছোট বাদল মাইতি মহাশয় চলে গেছেন। আমি এই 8 নম্বর থাকতাম। ক্লাস 10 যখন পড়াতেন আমাকে প্রতিদিন এইখানে যাওয়ার সময় শুধু বলতেন আয়, মনে হয় যেন পিতৃশ্রী ভরপুর ডাক, পীরা যেমন ডাকে আর উনি ডেকে চলে যেতেন, সেগুলো বলতে পারে। আর যেন মাস্টারমশাই হরিপদ বেড়াবু একটু ছিলেন, চলে গেছেন মনে হয়, আছেন কোথায়, অসুস্থ। আচ্ছা যাও, আমি যখন ক্লাস 12 পড়ি, তখন আমার পিতৃবিয়োগ হয়ে গেছে। টেস্টের 1.5 মাস আগে সংসারের ফুল দায়িত্ব আমার, মাসে মাঠে খাটি আর স্কুলে যাই। তা একদিন মাঠে খেলে কাটা কথা আসে গায়ে আসতে ছুটি পাইতে বাড়ি যাচ্ছেন, আমাকে গাড়িতে বাড়ি যেতে হয়, ওই বেরিয়ে বাড়ি যেতে হয়। আমি প্রণাম করলাম, আমাকে বলছে কি রে বললো তুই পড়াশোনা বাদে মাঠে খাচ্ছিস? সেই কথাটা বলে দীর্ঘদিন আমার কানে বাজছে। স্যার নিশ্চয়ই আশা করেছিলেন যে আমি যেন মাঠে না যেন পড়াশোনা। তাহলে এই ঘটনাটাও আমাকে ভীষণ উজ্জীবিত করেছিল। তাই পরবর্তীকালে অনেক ঘাট প্রতিঘাত, অনেক আর্থিক সমস্যা সত্ত্বেও আমি পড়াশোনা
করেছি। এই স্কুলের পরিমণ্ডল, এই স্কুলের নিয়ম শৃঙ্খলা কি জানেন? আমার মতো বহু ছাত্রদেরকে যারা উপস্থিত আছেন তাদের কৈশোরে মনোভূমি ঘটেছিল যে মনোভূমি নিয়ে পরবর্তী জন্য আমরা শৃঙ্খলাবোধ শিখেছি, নিয়মকানুন শিখেছি, দায়িত্ববোধ শিখেছি, কর্তব্য পরায়ণ হয়ে উঠেছি অন্যান্য থেকে অনেক বেশি হয়। আমি এখানে নিয়মের কথা বলি একটু। এইখানে আমি হোস্টেল থাকতাম 8 নম্বর রুমে। আমাদের হোস্টেলের নিয়ম ছিল ওই ছুটির দিনে রবিবারে কখনো কাছাকাছি স্নানের পর হবে, স্নানের আগে আমি কাছাকাছি করে নিতে হবে। আমরা ওদের ছেলে রান্না মহাশয় তখন হোস্টেল সরিয়ে নিয়েছিলেন। তা আমরা বললাম আর কখন ছেলে ওই ভাত খাওয়ার পর কাছাকাছি করছি, ওইখানে বসে বসে কাছাকাছি করছি। হঠাৎ একটা গন্ডগোল শুনলাম, দেখলাম আটির পাশ থেকে হয়ে গেছে, যাচ্ছে যারা যারা ঘুমাচ্ছে আসছে। আমি যখন ওইখানে ছুটে গন্ডগোল হাঁটছি, আমাদের তখন কিছু হাইব্যান্ড ছিল, তক্ত বসছিল। আমি তার মাঝে চলে গেছি। উনি এসে আমাকে পিঠে কি করে 5-6 ঘাস আঘাত দিয়ে দিলেন। আমি মায়ের দমটা সহ্য করতে পারছি না। তখন একটা এই তুলে পাড়াও ছুটে এই পা দিচ্ছে, স্পান করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে পেচ্ছা, সে পেচ্ছা নিয়ে ছুটতে 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 ওই প্রমাণ করেছি। তারপরে স্যার যখন থেমে যাচ্ছি, তারপরে স্যার যখন শান্ত হলো, আমি যখন এসে উঠছি তখন ক্লাস আমার বোধ হয় ক্লাস 10-এর, তখন ক্লাস 10-এর ছাত্ররা কি করছে, আমার পিঠ তো ফেটে গেছে, বৌরণী করছে বাবাকে ডেকে। আমি গেলাম, নদী বেড়ে ধরে জোয়ার আসছে, প্রচন্ড পড়ে যায় নোনা জলে, অবস্থা আরো খারাপ হয়ে যাবে। বলে দিলাম, বাবাকে খবর দিলাম। 3 দিন পরে বাবা এসে বলেন মাস্টারমশাই তোর ভালো জন্য। এই যে শৃঙ্খলা শেখানোর যে এই কঠিন শাসন, সেটা পরবর্তীকালে আমাদেরকে জীবন পদ্ধতি সাহায্য করছে। আজ ওরা আমি শিক্ষক, আমিও সেই অনুশাসন মেনে চলি। আমি আপাতত টাইম স্কুল যাওয়া, কর্তৃপক্ষের কথা শোনা, বা কোনো ছাত্র বিশৃঙ্খলে একটু রেগে যাও, আমি শান্ত হতে পারি না। পড়ে দেখে সরকার বিজয় সর্ব মহাশয়, আমি ওখানে খেলায় খুব ভালো খেলতাম, এটা ভীষণ নেশা ছিল। উনি আমি কি করলেন, ওই উপস্থিতে একটা ঘর ছিল, ক্রীড়া সরঞ্জামের ঘর ছিল, ওনার চাবি আমাকে বিশ্বাস করে দিয়ে দিলেন। আমি ওনার চাবি রাখতাম। টেস্টের পর ওখানে আমি 1 মাস পড়াশোনা করেছি। কিন্তু স্যারের মধ্যে আমার প্রতি স্যারের বিশ্বাস আমাকে প্রতিনিধিত্ব করেছে। শুধু আর কথা বাড়াবো না। আর সাধারণত কথা বলতে অনেক আগে বলেছি যে এই যে হুইসেল বেড়ে প্রার্থনা শুরু করা, সেটা আমার মনে হয় এটা প্রয়োজন। কারণ পড়াশোনা বসার আগে মনঃসংযোগের একটা ব্যাপার থাকে। তাই স্যার গল্প করে আমাদেরকে মানসিক দিকে প্রস্তুত করতেন ক্লাসের জন্য, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা মনে পড়ে ওই হুইসেল হওয়ার পর যে বজ্র গম্ভীর কণ্ঠে বক্তৃতা, গোটা স্কুল কামছে, সে এখন মনে পড়ে। যাও এইভাবে অনেক ঘটনা আছে, বলবো শুরু করবো। আমাদের জীবন গড়ার ক্ষেত্রে এই স্কুলের ভূমিকা অনন্য। সুতরাং এতদিন পরে এসে এই স্কুলের এই শিক্ষক মশাইদেরকে শ্রদ্ধা জানাতে পারে আমি খুশি, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। কাটাবো, তাদের কাছ থেকে কথা শুনবো, তাদের যে ভালোবাসা, তাদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেগুলো আরেকবার তাদের সঙ্গে থেকে ছাড়িয়ে যাচ্ছে। আমার সময়কার যারা শিক্ষক আজকে এসছেন সদানন্দবাবু। সদানন্দবাবুর কথা তো সকলেই জানেন, আমরা সকলেই তার ছাত্র। আর একটা প্রশ্ন তিনি সবসময় সবাইকে বলে দিতেন, ইংরেজি প্রশ্ন হলে যে প্রশ্নটা তিনি সবাইকেই বলে দিতেন, যেটা এখন আসবেই, তো ওই প্রশ্নের উত্তর জানি না, তার মধ্যে হয়তো কেউ কেউ ভুল করতো, নিশ্চয়ই আপনারা জানেন। ইংরেজিতে অনুবাদ করা, সদানন্দবাবু আমাদের ইংরেজি পড়ান, এবং এটা ক্লাস আমার মনে হয় 6-7 থেকে স্যারের কাছে ইংলিশ গ্রামার পড়েছি। যে ক্লাসে তিনি আমি সম্মুখীন হয়েছি বা আপনারা হয়েছেন,
প্রত্যেক ক্লাসে এই প্রশ্নটা একদম কমন থাকে। সদানন্দবাবু আমাদের ইংরেজি এবং সদানন্দবাবু আমাদের সময়ে প্রত্যেক দিন প্রার্থনার, প্রত্যেক দিন নয়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার প্রার্থনার সময়ে তিনি 5 মিনিট ওই তার যে বক্তৃতার ধরন, একটা করে শিক্ষামূলক গল্প তিনি করতেন এবং সেইটা শোনার জন্য আমার বেশ মনে আছে আমি অন্তত প্রতি শুক্রবার যেখানেই থাকি না কেন ওই প্রার্থনার একদম প্রথমে এসে লাইনে দাঁড়াতাম, কারণ স্যারের কাছ থেকে ওই যে ছোট ছোট গল্প এবং তার থেকে শিক্ষা লাভ, এটা আমার জীবনের অন্য কোনো পাওনা। এখন আমরা প্রায় অবসর জীবনের দ্বার প্রান্তে এসে গেছি, আর 3 বছর আছে, কিন্তু এখনও মনে পড়ে সেই প্রথম দিন ক্লাস 5-এ যখন আসি, আমার দাদা, আমার শিক্ষক এই বিজয়চন্দ্র সাহু মহাশয়ের হাত ধরে স্কুলে এসছে। তারপর সারা জীবনই দাদার যে সাহায্য, সাহায্য তার না হলে কোনোদিনই এই অবস্থায় আসতে পারতাম না। চেষ্টা করি আমার শিক্ষকদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি তা বর্তমানে আমার যারা ছাত্রছাত্রী তাদের কাছে তার কিছুটা অংশ যদি দিতে পারি, তারা যদি কিছুটা মেনে চলতে পারে, তাহলে সকলেই জীবনের সার্থক হবে। আজকে আমার সময়ের যারা শিক্ষাকর্মী, অনিলদা, সচিনদা, আমাদের গোস্বদা এবং আরও যারা আছে প্রত্যেকেই, তখন ছোট ছিলাম, দুষ্টুমি করলে দাঁড়িয়ে আসতেন, দুহাত দিতেনও, কিন্তু সেগুলোই জীবনে আমাদের যে শৃঙ্খলা এনে দিয়েছে তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। আজকে এই শিক্ষক দিবসে যেমন সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে আমরা স্মরণ করি, তেমনি সমস্ত শিক্ষাগুলি, সমস্ত শিক্ষক যারা আছে, আমাদের আগের শিক্ষক আমাদের মনে পড়ে, আমার সময়ের শিক্ষক, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমরা সবসময় দেখেছি পুলিং বই পিয়ারি পড়াই, সেই সকালে রুজি পাঞ্জাবি করে আসতে সবসময় সারা জীবনই দেখেছি এবং সকলকে কীরকম আপন করে তিনি নিতেন। এবং এই সময়ে আমাদের অন্য যারা শিক্ষক, অদরবাবু, ভবানীবাবু, ভবেশবাবু, সত্যবাবু, ভূপেনবাবু, প্রত্যেকের কথাই মনে পড়ে। আর অতি সম্প্রতি প্রয়াত হয়েছে মণিবাবু, মণিভূষণ দাস, মণিবাবুর বড় ছেলে, আমার একসঙ্গে আমরা ক্লাসে পড়েছি। অত্যন্ত আশা করেছিলাম, মানে জানতামই না যখন অনুষ্ঠানের কথা হয় তখনও মণিবাবু চলে গেছেন, এটা জানতাম। একটাই কারণ, এত বেশি মানে চাঁদের হাট এবং আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন, আমাদের সবাই শিক্ষক যিনি, আজকে খুব সম্ভবত ভগিনী নিবেদিতারও মৃত্যু দিবস। আর আমার আচার্যগুরু, আমার পরম পিতা সম যারা তারা আছেন, সামনে সভাপতি মশাই আছেন, প্রধান শিক্ষক, আমার এটিপি ব্যাচমেট অনেকে আছে, দীপক আছে, গৌরবাবু আছে, মালিকদা আছেন, অনেকেই আছে, প্রত্যেকের নাম উচ্চারণ করলে অনেক সময় লেগে যাবে বলে সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে কি বলবো সেটাই বুঝতে পারছি না। ক্লাস 5-এ যখন আমি হাফ প্যান্ট পরে স্কুলে এসেছিলাম, তখন আমার মনে আছে সামনে বসে আছেন বিজয় চন্দ্র সাহু স্যার। তো আমি বাইরে থেকে মানে ভেতরে ঢুকবো বলে বলছিলাম, স্যার ভেতরে যাবো। উনি বললেন ভেতরে যাবো না, ভেতরে আসবো। মে কাম ইন, নট মে গো বলো না, এটা শিখেছিলাম। এখনো মনে আছে, স্ট্রাইকিং এক্সাম্পল এখনো মনে আছে। তো অনেক ঘটনা আসবে, অনেক কিছু বলা যাবে, অনেক কিছু স্মৃতি এখন আমাদের স্মৃতিপটে ঘোরাঘুরি করছে, বলে সময় নষ্ট করবো না। আমি একটা কথা বলি, আমার ইচ্ছা হয়েছিল যে আমরা অনেক বছর এখানে মিলিত হতে পারিনি। আমার দাদা সরোজ মণ্ডল আমাকে ইনসিস্ট করেছিল যে দেখ না, একটা 5ই সেপ্টেম্বর যদি কোনো অনুষ্ঠান করতে পারিস, এবং সেই সঙ্গে আমার বন্ধুবর দীপক কামরাই
প্রধান শিক্ষক গৌরব পাল আরও অনেকে, এরা আমাকে ইনস্টিট করবো বলে আমি প্রোগ্রামটা করেছিলাম। আমি এটা চাইবো যে এরপরে এটাকে যাতে কন্টিনিউ করা যায়। সভাপতি মশাই, হেডমাস্টার মশাই আছেন আর সবাই আছেন, আজকে যদি একটা সেইভাবে প্রস্তাব গৃহীত হয় ভালো লাগবে। অন্তত প্রত্যেক বছর না হোক, 2 বছর 3 বছর ছাড়া ছাড়া যদি একবার করা যায় মনে হয় ভালো লাগবে। ব্যাপারটা সবাই ভালোভাবে দেখতে যায় না, আমার প্রস্তাব থাকলো, ভেবে দেখবেন। আর কি বলবো সদানন্দ সম্পর্কে সবাই তো বলেছে, বক্তা প্রচুর, শোনার লোক নেই। আমি ভাবছিলাম শুনবো, এই তুলে তাই পাথর বলতে এসছে, অনেক বক্তা, শোনার লোক কম। আমি শ্রোতা হিসেবেই থাকতে ভালোবাসি। সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে এই বিশিষ্ট দিন অর্থাৎ শিক্ষক দিবসে এই মহতী সভায় উপস্থিত সর্বপ্রথমে আমার আচার্য গুরুদেবগণ রয়েছেন, তাদের চরণে আমার প্রণতিপাত। তারপরে এই বিদ্যালয়ে বর্তমান কর্মরত শিক্ষকবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ, সবাইকে আমার নমস্কার, ভালোবাসা। আর উপস্থিত এই সভায় বিভিন্ন দূর গ্রাম গ্রামান্তর শহর বিভিন্ন অংশ থেকে আগত এই বিদ্যালয়ে একসময় পঠন পাঠনে কৃতিত্ব অর্জনের যারা অদৃশ্য, সেই সকল কৃতি প্রাক্তন ছাত্র তাদেরকেও আমার হার্দিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করি। এবং সামনে আসলে যিনি অধিষ্ঠিত আজকের এই শিক্ষক দিবস যার নামে, সেই স্বনামধন্য মহাপুরুষ সম ব্যক্তিত্ব সম্পন্ন একসময় ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং তার আগে উপরাষ্ট্রপতি ছিলেন। সর্বোপরি যিনি শিক্ষক মণ্ডলী দিশারি, তার চরণেও উনি যেখানেই থাকুন না কেন ওনাকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করছি। আজকে এটা একটা বিরাট মিলন মেলা। এই মেলাতে কিন্তু বক্তব্য লেখার জায়গা নয়, এখানে আমরা একটা পরিচয় পর্ব, অন্তরের সঙ্গে অন্তরের মিলন ঘটাতে এসেছি এবং আমাদের আচার্য গুরুদেবগণকে প্রণাম জানানোর জন্যই এসেছি। মূলত বড় করে এটা আছে বক্তব্য রাখা কিন্তু একটা জায়গা না, তাই আমি বক্তব্য বড় করে রাখবো না। বড় বড় জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমি বক্তব্য রাখি, বিভিন্ন জায়গায় রাখি, সেটা জানে অনেকে। কিন্তু আজকে শুধু ছোট একটু পরিচয় আমি সেরে নেব। এই বিদ্যালয়ে আমি এসেছিলাম ক্লাস 9। প্রথমে আগে সেন্টার পরীক্ষা ছিল, ফোরে বাইরে পরীক্ষা, বর্তমান স্কুলের মতো নয়। সে পরীক্ষা পাস করার পর পেটারগঞ্জ হাই স্কুল সাথে বলছি, সেখানে 5, মির্জানুর হাই স্কুলে 6 থেকে 8, এইখানে 9 থেকে 10, চন্দ্রাচলে 11, আর পশ্চিমে একটা স্কুল থেকে 12 পাস করে আমি শান্তিনিকেতন চলে যাই। আমার স্কুল ছাত্রজীবনে যেমন স্কুলের সংখ্যা শেষ নেই, আর চাকরিরত অবস্থায়ও স্কুলের সংখ্যা শেষ নেই। মানে ইতিমধ্যে 6টা স্কুলে চাকরি হয়ে গেল, 3টা স্কুলে হেডমাস্টারগিরি হয়ে গেল, আর বর্তমানে এখন বাচ্চা হিসেবে আমি হেডমাস্টার হিসেবে কাজ করছি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক। আমি এখানে 1981 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। 1981 সালের পরে আমি এইচএসটা ওইভাবে কাজ করে শান্তিনিকেতনে আমি 1984 থেকে 5 বছর ছিলাম, অনার্স মাস্টার ডিগ্রি ওখান থেকে। সেখানে থাকাকালীন একটা ভালো বড় জায়গা, তো এত বিদেশের ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় হয়েছিল এবং এত বাইরের প্রফেসর এবং
এই সাংস্কৃতিক জগতের মানে দিলটা ওটা হৃদয়টা খুলতো না। ওখানে এশিয়ান ব্যালে, রাশিয়ান ব্যালে, আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে সব ছাত্রকে আমার পাশে আমেরিকার একটি ছাত্র ছিল আমার পাশে থাকতো, এবং বহু ছাত্রছাত্রী এবং বহু শিক্ষকের সঙ্গে এত মিলন করল। আর সর্বোপরি ইন্দিরাজি মারা গেলেন যে বছর, সেই বছর ওখানকার আমি ছাত্র সেকেন্ড ইয়ার। 1950 সালে 5 জানুয়ারি রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, এবং রাজীব গান্ধী আমার হোস্টেলের জন্য আমার রুমে ঢুকে গেলেন, সব ছবি আছে। মানে কাকতালীয়ভাবে এ পর্যন্ত আমি এত ভালো ভালো বড় বড় মানুষদের সঙ্গে সান্নিধ্য পেয়েছি, এখনো পাচ্ছি, যা ভাবা যায় একটি যোগ ছিল আমার জানি না। তো রাজীব গান্ধী শুনছি যে হোস্টেলে আসবেন, আমরা বললাম দূর, ছাত্রদের বলছি তোদের খেয়ে দিয়ে কাজ নেই, রাজীব গান্ধী আমার নাকি হোস্টেলে আছে। রাত্রি 10:30টার সময় খেয়ে পড়তে বসেছি চেয়ার টেবিলে, দরজার মুখ থেকে আমার রুমটা ঢুকার জায়গাটা দেখা যায়। আমার নাম শান্তিলিঙ্গম বাবু। হঠাৎ দেখছি দীর্ঘকাল সংকুলুষে একজন ঢুকে যাচ্ছেন, পাশে মোটা সন্ধ্যা সন্ধ্যা 4 জন ব্যক্তি। দেখলাম তারপর দেখে রাজীব গান্ধী ওইটুকু দাঁড়িয়ে দরজা খুলতে না খুলতে আমার দরজা চড়া দিচ্ছে, খুলে দিলাম। রাজীব গান্ধী ঢুকে গেলেন, কী করবো, চেয়ারটা বাইরে দিলাম। উনি হ্যান্ডশেক করলেন। আমাদের দুজন তখন প্রতিদিন দুজন, আমি বোটানি এমএসসি আর আরেকজন কেমিস্ট্রি রাজীব গাঙ্গুলি। হিন্দি ইংরেজিতে কথা হলো, 5 মিনিট ছিলেন, তারপর চলে গেলেন আমাদের ডাইনিং হলে। গ্রুপ ফটো হলো, আমার নিজেরও ফটো, সব থাকবে। এই যে শুরু ব্যক্তিদের মানে সঙ্গে মেজামাত শুরু। তারপর 4 প্রধানমন্ত্রীর সঙ্গে আমার মিট হলো। লাস্টে তো মনমোহন সিংয়ের সঙ্গে একসঙ্গে ওনার বাড়িতে টেবিলে খেয়ে গেলাম, সব ফটো আছে। একবার ওনার বাড়িতে নিমন্ত্রিত মনমোহন সিং প্রধানমন্ত্রীর সঙ্গে খেয়ে গেলাম 2012 সাল। তো যাই হোক, এইগুলো অনেক জনের সঙ্গে মিশেছি। আর 2 জন রাজ্যপালের সঙ্গে, এক রাজ্যপাল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, ওখানে ডক্টর শ্যামল সেনের হাত দিয়ে পুরস্কার নিলাম, মাইকেল মধ্যে নেওয়া। তো যাই হোক, আমি সংক্ষিপ্ততায় বলি, আমি শিক্ষকতার জীবনে খুব এনজয় করি। আর আমার সময় যে সকল গুরুদেব ছিলেন, বিশেষ করে মণিবাবু, বাদল বাবু, জ্যোতি পটনের বাবু, আর ওই যে রাজীব গান্ধীর মতো সুপুরুষ একজন বললাম, এখানে একজন সুপুরুষ আমার জীবনে প্রথম ঘটেছিল। তিনি আমার সামনে আমার গুরুদেব আছেন। আমি ওখানে স্কুলে ভর্তি হলাম বিজয় শঙ্কর সাউমাসাইকে দীর্ঘাকৃতি এবং সাধক সাথে খেলার মাঠে ক্লাসে আমার দেখতে খুব ভালো লাগতো। কি সুন্দর দেখতে ছিলেন উনি, এবং এখনো রয়েছে, এটা মনে দাগ কাটছে বিজয়বাবুকে। তো যাই হোক, এইভাবে ওই 2 জন অন্তত দীর্ঘকাল সুপুরুষের সঙ্গে পরিচয় হয়েছে, এক বিজয়বাবু, এক রাজীব গান্ধী। তো এগুলো আমার স্মৃতিতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি শিক্ষকতার জীবনে আসতাম না। আমি যেহেতু ইউনিভার্সিটি 1st 2nd হতাম ওখানে, তো সেখানে হলিডে চান্স পেলাম পিএইচডি করতে যাও, বাবা বাইরে যেতে দিলেন। তো সেখানে এইচএস স্কুলে একটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম, দুটো একসঙ্গে ঘাটালের এখানে ঈশ্বরপুর ঢুকে গেলাম। কিন্তু এখানে এসে বুঝলাম অন্য চাকরির থেকে আলাদা। ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে আমি ড্রেস করে খেলতাম, হোস্টেলে থাকতাম। একবারে আমার ফিগার আর এইচএসের ছাত্রদের তখনকার ফিগার এক ছিল। পার্থক্য করার জন্য দাঁড়িয়ে রাখতে শুরু করলাম, মানে যে ছাত্রকে মাস্টার বোঝা মুশকিল ছিল, তখন বয়সটা 22+, সে চাকরিতে ঢুকেছি। সেই জন্য সেখানে খুব অনুভব করেছি। কিন্তু ক্লাস 9 থেকে আবার লেখালেখি শুরু, সাহিত্য জগতের শুরু ক্লাস 9 থেকে। আর চোখের জন্য যখন 11-এ পড়ি, বৃষ্টি হচ্ছে, হোস্টেলে রয়েছি, 1.5 হাত করে মেপে দিতেন হোস্টেলে থাকার জন্য। চোখের চোখের সে কি হাল, বিল্ডিংয়ের গায়ে জল, মানে ঠান্ডা সর্দি লাগতো। আমাকে এসে আবার অন্য জায়গায় ভর্তি হতে রোগটা ছেড়েই দিলাম। তো সেইখানে বর্ষা নামক কবিতা লিখে প্রথম পত্রিকায় প্রকাশিত হয়, সেটা দিয়ে আমার বাইরের প্রকাশ। তারপর চলতে লাগলো। শিক্ষকতা জীবনে কয়েকটা সেমিনার করার সময় অনুভব করলাম যে ওই একটা মাস্টার ডিগ্রি একজন প্রফেসর সেমিনারে গিয়ে এত উপহাস করলেন আমাকে যে এমএসসি ওই একটাই ডিগ্রি, হা 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 করে হাসতে লাগলো। কি করছো, ওটা কোনো ডিগ্রি? যেন মনে হলো প্রথম শ্রেণীতে পড়ো।
এত উপার্জন, তিনি দিলেন যে ডিগ্রি করো, প্রচুর ডিগ্রি করো। তো উনি উনার সংসদে এসে যদিও ইচ্ছা ছিল 10খানা মাস্টার ডিগ্রি কমপ্লিট করবো, কিন্তু পারলাম না। 6টা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, সায়েন্স করে 6খানা মাস্টার ডিগ্রি হলো। এখন ওই ছেলেরা বড় হতেই ঘরে বসে আমাকে থামিয়ে দিল পড়াশোনা, নাহলে আমি চালিয়ে যাচ্ছিলাম। তো এইভাবে মোটামুটি আমার জীবন। তো সাহিত্য জগতের কথা বলি, সাহিত্য জগতে আস্তে আস্তে করে বেশি করে অগ্রসর হলাম এবং বর্তমানে আন্তর্জাতিক ফিগারের সাহিত্যিক হিসাবে পরিচিত। আমি বর্তমানে ওই মাইকেল মধুসূদন অ্যাওয়ার্ডটা পেলাম প্রভাতচন্দ্র কাব্যগ্রন্থের জন্য। বাংলাদেশে 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার আনলাম ওই সাহিত্য জগতের উপর, ওখানে বাংলা একাডেমি থেকে পুরস্কার দিলেন। 2012-13-তে পেলাম দেশের রাষ্ট্রপতি রাজ্য পুরস্কার। 2013-17 দিলাম আরব দেশ থেকে গোল্ড মেডেল নিয়ে এলাম। 2014 ফেব্রুয়ারিতে গেলাম থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আজকে পুরস্কার নিয়ে এলাম গোল্ড মেডেল। 2014 জুনে গেলাম নেপালের রাষ্ট্রপতি বন্ধে উপরাষ্ট্রপতি রাজ্য পুরস্কার নিলাম। এইগুলো সব শিক্ষা সাহিত্যের উপর। এইবার আসুন, আমার দ্বিতীয় ধাপ হলো গানের জগৎ। গানের গীতিকার শুরুকারী হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত, কারণ দিল্লি এবং কলকাতা থেকে 5-6খানা গানের উপর বড় বড় পুরস্কার হয়েছে বাড়িতে। গানের পর আসুন, এরপর বেশ কয়েকটা জগতে বিচরণ করেছি। অভিনয়ের জগৎ, ওই আনন্দবাজারে অ্যাড দেখে অ্যাপ্লাই করে দিলাম, 100 টাকা দিয়ে দরখাস্ত করে দিলাম, চান্স পেয়ে গেলাম। মানে অভিনয় জগতেও চান্স পেয়ে গেলাম, আই কার্ড আছে আমার কাছে। প্রথমেই জি বাংলা এবং স্টার জলসার সাথে সিরিয়ালে ঢুকে গেলাম, সিরিয়ালে অভিনয় করলাম। তারপর সিনেমাতেও যুক্ত হলাম, দেব শ্রাবন্তীর বইয়ে শুধু তোমার জন্য বইয়ে আমার অভিনয় আছে। প্রসেনজিতে 4-5টা আর্ট ফিল্মে আমার অভিনয় আছে। অমিতাভ বচ্চনের সঙ্গে 2017-তে 3 বইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং আছে, 3 বইয়ে আমি অভিনয় করছি অমিতাভ বচ্চনের সঙ্গে। আর 2017-র পর 2018-তে বিদ্যাবালান কাহিনী 2-তে আমার অভিনয় আছে হিন্দিতে। তো যাই হোক, এরকম এগুলো অল্প করে রয়েছে, অনেক অভিনয়, শর্ট ফিল্ম, টিভিতে, এই মাঝে প্রচুর অভিনয় ছুটি দেখে গিয়ে আমি করি এইভাবে। তারপর ইতিমধ্যে চাকরির শুরুতে কিছু পরে আমি 11খানা টেক্সট বুকের লেখক। সায়েন্স আর্টস করে 11টা টেক্সট বুক আমার গোটা ওয়েস্ট বেঙ্গলে চলছে, যদিও কমে আসছে, কারণ সরকারি বই হওয়ার জন্য বাংলা 7-8 বাংলা ব্যাকরণ এগুলো সব বাতিল হয়ে গেল। ইংরেজি গ্রামারটা শুধু চলছে, ওয়ার্কবুক, জেনারেল নলেজ। আর 9-10 হচ্ছে জীবন বিজ্ঞান এখনও চলছে বিভিন্ন স্কুলে আমার পাঠ্য বই গোটা ওয়েস্ট বেঙ্গল। তাহলে সাহিত্য জগৎ, গানের জগৎ, অভিনয়ের জগৎ, তারপর হচ্ছে বই লেখার জগৎ, এগুলো নিয়ে বেশ মশগুল আছি। সর্বোপরি আমি যে স্কুলে থাকি সবাইকে নিয়ে হুল্লোড় করে থাকি, খুব আনন্দের সঙ্গে। আমি যে হেডমাস্টার এটা বুঝতে দিই না, সবার সঙ্গে বন্ধুর সঙ্গে মতো মিশি, এইভাবে আমার জীবন কাটছে। তবে এই আজকে যে সভা, এতে শ্যামল মণ্ডল এখানে যে বক্তব্য রেখে গেল, চা খেতে খেতে হঠাৎ বললো যে কাকু সম্পর্কে, আমি কাকু ও হচ্ছে আমার বাবার মামার ছেলে আত্মীয়, বলে একটা এরকম করলে হয় না, আমরা হয় লাগো। তো দুজন মিলে প্রথম শুরু করলাম, স্যারকে ফোন করলাম, হেডমাস্টার মশাইকে ফোন করলাম, চতুর্দিকে ফোন করে চা দোকান থেকে আমরা বিভিন্ন জনকে অ্যারেঞ্জ করলাম, করে মোটামুটি এরকম একটা আয়োজন করার ব্যবস্থা করলাম। থাকতাম মণিবাবু একেবারে গুরুগম্ভীর লোক, লাঠি নিয়ে পাইকারি করতাম। আজও ভয় লাগে মণিবাবুর কথা শুনলে, ওনার দাপট, ওনার মানে বকুনি ঝকনি যেমন ভালো লাগতো তেমন ভয়ও পেতাম। তারপর বিবাহিত ছিলেন, খুব মাইন্ডের লোক ছিলেন, মানে খুব মিশুকি লোক ছিলেন, খুব মিষ্টান, খুব আদর করতেন। আর বাংলার দিকপালক হিসাবে জ্যোতি পটেলকে আমরা জানি। আর বাংলাতে আমি কোনোদিনই 12 পর্যন্ত কেন, ইউনিভার্সিটিতেও বাংলায় আমি সেকেন্ড হইনি। বাংলাতে সব জায়গায় আমি হাইস্ট নাম্বার পেতাম, স্কুল লেভেল, কলেজ লেভেল আমি হাইস্ট নাম্বার বাংলাতে পেয়েছি, যদিও কিন্তু সাহিত্যের ছাত্র। যাই হোক, এইভাবে ওই ভিত রচনা করেছিলেন জ্যোতি পট্টনায়কবাবু। হরিমেবাবু আজ নেই এখানে, হরিমেবাবু বাংলা দিতেন আমাদের সময়। তো যাই হোক, এই হোস্টেলে কাটিয়েছি, গুরুদেবদের এত আশীর্বাদ পেয়েছি। ওনারা যেমন শাসন করতেন, বাদলবাবুর কথা মনে আছে, বাদলবাবু ফিজিক্সের আলাদা করে একটা প্র্যাকটিক্যাল খাতা করতে হতো, সেটা প্র্যাকটিক্যাল লেখার জন্য নয়, তাতে লিখতে হতো ওই মেন কোশ্চেন অ্যান্সার সার কথা, একবারে বানানো খাতায় লিখতে হবে, নাহলে উনি খুব বকতেন। সেই সব কথাগুলো মনে আছে, যার ফলে বাদলবাবুর যতগুলো টেস্ট পরীক্ষা স্কুলে হতো আমি
ওই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এখানে রান করতাম। আর 1981 সালে 3 ফাইটারের ছাত্র ছিল, প্রকাশ মণি আর বিকাশ পাঠিয়া আর সুশান্ত কুমার মণ্ডল। তখনকার দিনে তো ফাইটার পেলেই তো লোক দেখতে আসতো, কারণ তাদের তো অনেক গল্প ছিল না। তো ওই 3 জন আমার ব্যাচে ফাইটার পেয়েছিল, তার মধ্যে আমি একজন। আর ইউনিভার্সিটিতে 76 নাম্বার পেয়ে ওখানেও ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড হয়ে গেছি পরে। এরকম করে এরকম ছাত্র জীবন। তো যাই হোক, এখন বাংলা এবং ইংরেজি 9 থেকে 12 পর্যন্ত স্থায়ী ক্লাস, আর বায়োলজি স্থায়ী ক্লাস, 2-1টা ক্লাসে অঙ্কের ক্লাস স্থায়ী ক্লাস। আমি অনেক বেশি ক্লাস নিই, 5-6টা 4টা করে ডেইলি ক্লাস নিই এখনও। তো এইভাবে অলরাউন্ডার হিসেবে আমাকে ডাকেন এখনও। আর আমার স্টাফরা সব গুরুদেব আকারে ডাকে, এবং মাস্টাররা সব গুরুদেব, আমাকে স্যারও বলে গুরুদেব, এবং খুব প্রণাম করে। এবং আমার স্কুলের কথা বলছি, তো শিক্ষকরা। তো যাই হোক, এইভাবে আমার জীবন কাটছে। আমি রিটায়ার হয়ে যাবো 2024-এ, দেখতে দেখতে শেষ করে এনেছি। হেসে খেলে বেশ দিন কাটিয়ে আছে। আজকে এই সভায় উপস্থিত হয়ে সত্যি খুব ভালো লাগছে যে আরও একবার প্রাক্তন ছাত্র সমিতিতে আমি আসতে সেবারে পারিনি। আজকে সে ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি। আমার সামনে গুরুদেবরা রয়েছেন, বাকি যে প্রাক্তন শিক্ষক হয়তো আমরা বেরিয়ে পরে এসছেন, কিন্তু পরিচয় ওনাদের সঙ্গে আছে। কারণ আমার বাবা স্কুলের ছাত্র, আমি স্কুলের ছাত্র, আমার 2 ছেলেও ইনাদের ছাত্র, মানে যারা পরে এসছে। আমার 2 ছেলের ডাক্তার, বড় ছেলে এখন কোচবিহার থেকে ক্যালকাটা মেডিকেল কলেজের গাইনি বিভাগে চলে এসছেন। আর ছোটো ছেলে ডক্টর বিসি রায় হসপিটালে এখন কর্মরত। দুজনেই তারা বৌমা ওখানেই কাজ করেন, সবাই মোটামুটি চাকরি করে, ছোটো ছেলে জিম করেন। এইবার বলবো তো যাই হোক, এইভাবে। আর আমার স্ত্রী তো স্যারের বাড়ির কাছে জীবনপুর সাব সেন্টারে ফার্স্ট ট্রেনিং। এই আমার ব্যক্তি পরিচয়। আর ভালো লাগছে আজকে উপস্থিত হয়ে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব। শিক্ষাকর্মী, শিক্ষক মহাশয়গণ, শ্রদ্ধেয় শাখা কেন্দ্রের সদস্যগণ, শ্রদ্ধেয় স্কুল পরিচালন সমিতির সদস্যগণ, প্রিয় আমার প্রাক্তন ছাত্রবৃন্দ, সকলকে যথাযোগ্য সম্মান জানাই। প্রথমে প্রণাম জানাই যার জন্মতিথিকে গুরুত্ব দিয়ে আজকের এই পুণ্যতিথি উদযাপন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজ তার 134তম জন্মতিথি এবং শিক্ষক দিবস, 60তম শিক্ষক দিবস আমরা উদযাপন করছি। এক নতুন আঙ্গিকে, নতুন বলতে এই কোভিড পরিস্থিতিতে বর্তমান ছাত্রদিগকে বাদ দিয়ে আমরা এই ধরনের একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। হয়তো ভাবছিলাম এটা তো শিক্ষকদের সম্মান জানানোর দিন, তাহলে বর্তমান ছাত্ররা যেহেতু নেই, তাহলে এই উদ্যোগটা বোধহয় এবছর তেমনভাবে পালিত হবে না। কিন্তু কোনো কিছুই কখনোই বাদ যায় না। প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মে সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকে। তাই প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকের এই যে অনুষ্ঠান, মহান অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান, এটা অত্যন্ত একটা গর্বের বিষয়। আমি প্রণাম জানাই আমার সমস্ত মাস্টারমশাইদের, আমার জীবনের সমস্ত মাস্টারমশাইদের, সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত শিক্ষক মহাশয়গণকে আমি সম্মান জানাই। শিক্ষকতা এমন একটা পেশা, এমন একটা মহান পেশা, এই পেশায় নিযুক্ত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। অন্যান্য যে সমস্ত পেশা রয়েছে তার থেকে এটা যে স্বতন্ত্র, এটা যে অনেক গুরুত্বপূর্ণ একটা পেশা। এটা দিয়ে যে আমরা অনেক মানুষের কাছাকাছি যেতে পারি, অনেক মানুষকে তার পথের সন্ধান দিতে পারি। তার ভবিষ্যতের কথা, সে ভবিষ্যতে কি করবে সেটা বড় কথা নয়, তার ভবিষ্যতের একটা পথ আমরা আমার মতো তাকে আমি বাতলে দিতে পারি। যে আমার জ্ঞান মতো তুমি যদি এই ভাবে এগো, হয়তো তুমি সাফল্য পেতে পারো, এটা বলার একটা সুযোগ আমাদের কাছে বোধহয় থেকে যায়। আমাদের কাছে যে সমস্ত ছাত্র আমরা পড়াই, আমরা তাদেরকে পেয়েছি, আমরা আপ্রাণ চেষ্টা করি তাদেরকে আমাদের যতটা দেওয়া, যতটা দিতে পারি, বই থেকে নয়, শুধু ভাষা দিয়ে নয়, বই থেকে পড়ে নয়, অন্তর থেকে যতটা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে অনুপ্রাণিত করি, যতটা তাদেরকে দেওয়া যায়। চেষ্টা করি তারা যাতে বড় হয়, চেষ্টা করি তারা যাতে মানুষ হয়, সেটা তাদেরকে বারে বারে আমরা
আমাদের অন্তর থেকে সেটা তাদেরকে বলি। অনেকে সাফল্য পেয়েছে, অনেকে সাফল্য না পেলেও যে যাই জীবনে তার কর্মজীবনে যেখানেই থাকুক না কেন তারা অন্তত আমার সেই কথাগুলো তারা মনে রেখে মনে অন্তত রাখে। পথে চলতে গিয়ে অনেক সময় তাদের সঙ্গে দেখা হয়, তারা হয়তো বলে স্যার তেমন কিছু করতে পারিনি, কিন্তু আপনাদের কথা মতো চলে আমরা জীবন কথা অন্তত সব থাকতে পেরেছি, সমাজের অন্যান্য অনেকের থেকে আমরা একটু আলাদা থাকতে পেরেছি, আমরা নিজেদেরকে একটু ভালো বলে মনে করি, আমরা ভালো আছি, মনের দিক থেকে ভালো আছি। পয়সা হয়তো তেমন কিছু রোজগার করতে পারিনি সেটা ঠিকই, কিন্তু আমরা একটু মাথা উঁচু করে সৎভাবে জীবনযাপন করি। তখন তাদের বলি এটাই তো বড়, টাকা পয়সা তো বড় কথা নয়। আমরা যে পেশায় নিযুক্ত আছি, আমরা পৃথিবীর অন্যান্য সমস্ত পেশার মানুষদের আমরা শিক্ষকরা তাদেরকে আমরা পথ দেখাই, তাদেরকে আমরা জ্ঞান দিই, সমস্ত পেশার মানুষদের আমরাই সৃষ্টি করি। সুতরাং আমাদের কাজটা কিন্তু মহৎ। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো থাকতে পারে, আমাদের সেই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করে রেখে আগামী দিনে আরো যাতে আমরা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হতে পারি, আমরা যাতে তাদের কাছে আদর্শ হয়ে উঠতে পারি, আমাদের প্রতিটি পদক্ষেপ যাতে তারা অনুসরণ করে, আমাদেরকে তারা যাতে উদাহরণস্বরূপ দেখে তারা ভবিষ্যতে চলতে পারে, সেই মতে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে আরো শিক্ষা ব্যবস্থাটা আরো ভালো হবে। আরো কিছু কথা হয়তো আছে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থায় কিছু বক্তা বলে গেছেন যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার হাল বিকট, সেখানে আমাদেরও কিছু ত্রুটি আছে, সঙ্গে সঙ্গে রাষ্ট্র ব্যবস্থারও কিছু ত্রুটি আছে। 1948 সালে রাধাকৃষ্ণনের নেতৃত্বে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তার সুপারিশ কার্যকর করা হয়নি। 1964 সালে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল তাদের সুপারিশ ছিল বাজেটের 10% শিক্ষা খাতে ব্যয় করতে হবে, কিন্তু বলা হলো বর্তমানে যেটা আছে 4.6%। তাহলে যে শিক্ষা জাতির প্রাণ, যার মধ্যে দিয়ে একটা সমাজ একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেদিকে যদি বাজেট বরাদ্দ যথাযথ না হয় তাহলে সেটা অগ্রসর হওয়া সম্ভব নয়। মুখে অনেক কথা বলা যায় কিন্তু বাস্তব রূপায়ণটা অনেক অসুবিধা হয়ে যায়। আমার স্কুলে আমরা একটু আগে আমাদের কিছু বক্তা আমাদের বলে গেছেন যে আমাদের স্কুলের যাতে রেজাল্ট, অন্যান্য অনেক স্কুলের রেজাল্ট হয়তো পেপারে আসে, আমাদের রেজাল্টটাও সেই মতো সেই জায়গায় আমরা শুনতে পেলে নিশ্চয়ই গর্ব অনুভব করবো 100 বার, কিন্তু আমাদের কিছু লিমিটেশন আছে। বিদ্যাঞ্চল হাই স্কুলে অঙ্কের মাস্টারমশাই একজন আছে, এটা উচ্চ মাধ্যমিক স্কুল, তিনি যদি কোনোদিন অ্যাবসেন্ট হয়ে যান সেদিন কি হবে? সেদিন 9, 10, 11, 12 অঙ্ক কে পড়াবেন? আমি জীবন বিজ্ঞান পড়াই, জীবন বিজ্ঞান দিয়ে তো আর অঙ্ক পড়ানো যাবে না। আর এখনকার যে সিলেবাস আমি যে সময় পড়াশোনা করে এসেছি, এত দ্রুত সিলেবাসের ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে নতুন যারা নিয়োগ হচ্ছেন তাদের পক্ষে সেই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে পড়াশোনা করাটা, ছাত্রদেরকে বেশি দেওয়াটা যতটা সহজ হবে আমাদের পক্ষে মাস্টারমশাইদের পক্ষে ততটা সহজ নয়। আগেকার দিনে যে সিলেবাস ছিল, যারা স্কুল ফাইলে ছিলেন বা তখনকার যারা গ্রাজুয়েট ছিলেন তারা বিভিন্ন ক্লাসে, তখনকার আগে একাদশ শ্রেণী ছিল, একাদশ শ্রেণী পর্যন্ত তারা সমস্ত বিষয় পড়াতে পারতেন। আমি তো কিছু মাস্টারমশাই দেখেছি আমার স্কুলে, আমি যখন ময়না আদর্শ শিক্ষায় পড়তাম, ওখানে কানাইলাল বর্মন মহাশয় বলে আমি মাস্টারমশাইকে পেয়েছিলাম, তিনি সংস্কৃত পড়াতেন, কিন্তু অঙ্ক ইংরেজি একেবারে খুব সুন্দরভাবে পড়াতে পারতেন। আমি আমাদের এই স্কুলে দেখেছি, আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই সুধাংশু বাবু কোচিং ক্লাসের সময় দেখা গেছে যে কোচিং ক্লাসে অ্যালোটেড টিচার হয়তো কোনো কারণে অ্যাবসেন্ট হয়েছে, অঙ্কের ক্লাস আছে, তিনি কি অঙ্ক পড়াচ্ছেন, কিন্তু সেটা এখনকার দিনে হয়তো সম্ভব নয়। তবুও চেষ্টা করতে হবে, শিক্ষক মহাশয়ের যে গুণ থাকা দরকার, শিক্ষক মহাশয়দের যে আদর্শ থাকা দরকার, শিক্ষক মহাশয়দের যে পথে চলা দরকার, তাদেরকে যাতে ছাত্ররা দেখে শিখতে পারে, ছাত্ররা যাতে শিক্ষক মহাশয়দেরকে উদাহরণ হিসাবে তুলে ধরে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই কামনা রেখে এই আজকের দিনে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। প্রাক্তন মাস্টারমশাই এবং শিক্ষাকর্মী যারা আছেন তুলে দেব। আমাদের প্রিয় প্রাক্তন শিক্ষক মহাশয়, এই সবাইকে আমরা একইভাবে যারা শিক্ষাকর্মী, আমাদের
আমরা আমাদের প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাকর্মী সম্বর্ধনা এ বিষয়ে আমাদের শিক্ষকদের জন্য একটা আলাদা ভাষায় আলাদা সম্বর্ধনে আমরা মানপত্র তৈরি করেছি। আমাদের যারা শিক্ষাকর্মী ছিলেন তাদের জন্য আরেকটু আলাদা ধরনের আমরা মানপত্র তৈরি করেছি। তাই দুরকম মানপত্র আমরা একটু পড়ে শোনাচ্ছি। ইসমানী চক ময়না যোগদাস সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, রায়চক ময়না, পূর্ব মেদিনীপুর। প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মী সম্মাননা পত্র। ব্যবস্থাপনায় 1983 সালে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ, অসীম কালের মাঝে তিলে মিলনে পরশে জীবন, তোমার আমরা জীবনে। শ্রীযুক্ত সদানন্দ দাস মহাশয়। কর্মজীবন 7/1/1957 থেকে 30/9/1994। হে পরম সুনীল শিক্ষক মহাশয়, আজকের শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে বিদ্যালয় প্রাঙ্গণে আমরা আপনার স্নেহপূর্ণ ও গুণমুগ্ধ জনেরা সম্মিলিত হয়েছি আপনার শ্রীচরণের প্রণতি জ্ঞাপনে। হে সুফিবান আচার্য, এত অঞ্চলের শিক্ষা প্রসারে ও অন্ধকার থেকে আলোয় আত্মমগ্নতা আপনার সুষম কর্ম প্রণোদনা ও সুচারু ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সর্বজনবিদিত। হে পণ্ডিত প্রবর, এতদিন পরেও আপনার সুদৃঢ় চেতনার প্রয়াস ও প্রকাশ আমাদের মুগ্ধ করে। আপনার জীবনাদর্শ, উপদেশাবলী, কর্মের প্রতি নিষ্ঠা, বিদ্যানুরাগ আজও আমাদেরকে সৎভাবে জীবনযাপনে নিষ্ঠার সঙ্গে কর্তব্য সাধনে অনুপ্রেরণা যোগায়। হে ভাগ্যবান, আপনার মতো স্বজন সুজন মানুষের সান্নিধ্যের ফলেই সম্মানের সঙ্গে আজ বেঁচে থাকার পথ খুঁজে পায়। হে লোকতন্ত্র আচার্যদের, আজকের এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা জনজাতির জীবনে আপনার আশীর্বাদের ধারা প্রবাহিত হোক, ছাত্র সমাজের মাথায় সম্প্রসারিত হোক জ্ঞান চর্চা, আনন্দ প্রবাহ। পরিশেষে বলি, বিশ্বব্যাপী গভীর সংকটের কালে পরম করুণাময়ের কৃপায় সপরিবারে সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, আর মধুময় হোক আপনার অবসরের দিনগুলি। শ্রদ্ধা সহ শুভকামনায় আপনার গুণমুগ্ধ প্রাক্তন ছাত্রবৃন্দ। বিদ্যালয় প্রাঙ্গণ, 5 সেপ্টেম্বর 2021। দিচ্ছি মানপত্র আছে, একটি শাল আছে, একটি পেন আছে ও একটি গিটার। ছাত্রর বয়স বেড়েছে স্যার। এবারে বিজয় সংঘ সহমহাশয়কে সম্মাননা করা হচ্ছে, প্রদান করা হচ্ছে আমাদের বাচ্চা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সুশান্ত কুমার মণ্ডল। স্যার এই দিকে দেখুন। ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছি। আমরা দীর্ঘায়ু কামনা করছি ওনাদের, ওনারা দীর্ঘদিন সুস্থ থাকুন, অবসর জীবন আরো ভালোভাবে কাটুক, দীর্ঘায়ু হন এই কামনা।
আপনারই সহযোগিতা করবেন। সব শেষে সবাইয়ের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আজকের এই দিবসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনাদর্শ নিয়ে আলোচনা হয়েছে। তার সেই জীবনাদর্শ আমাদের ভবিষ্যতে যেন পাথেয় হয়। আর আজকে তাকে নিয়ে যে বিভিন্ন আলোচনা, তার মধ্য থেকে অনেক কিছুই আমাদের নেওয়ার আছে। সেইগুলোতে আমরা পরস্পর সমৃদ্ধ হব। এবং আজকের এই মূল অনুষ্ঠানে এই বিদ্যালয়ে যে সমস্ত প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মী মহাশয় এসেছেন, তারা এই বয়সেও তাদের ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা অনুষ্ঠানে আন্তরিকতার সঙ্গে তাদের উপস্থিতি জানিয়েছেন। সেই জন্য তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে আমরা ঈশ্বরের কাছে তাদের দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করি। একই সঙ্গে খুব অল্প সময়ের ব্যবধানে এই বিদ্যালয়ের প্রাক্তনীরা উদ্যোগ নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, অনুষ্ঠানের মাঝে মনে হয়েছিল হয়তো অনুষ্ঠানটা সেভাবে করতেই পারা যাবে না, কিন্তু তাতেও শেষ পর্যন্ত আমাদের গুরুদেবের আশীর্বাদে তার এই প্রাঙ্গণে আজকে এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেই জন্য তাদেরকেও আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তারা এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, ঠিক একইভাবে তারা এই বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সেই অভিজ্ঞতা আজকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের সামনে তাদের সেই অভিজ্ঞতা তুলে ধরায় আমরা নিজেদেরকেও গর্বিত বোধ করছি। একইভাবে তারা ভবিষ্যতেও এসে আমাদের সঙ্গে আলাপ আলোচনায় এই বিদ্যালয়কে যাতে আরও সমৃদ্ধ করা যায় তার পথ দেখাবেন এই আশা রাখছি। আর প্রাক্তন ছাত্র সম্মেলন বা প্রাক্তনীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠানের যে বক্তব্য আছে, তা সেক্ষেত্রে এইবারে প্রথম যে উদ্যোগটা নিয়ে অনুষ্ঠানটা করা গেছে, তাতে তাদের সেই আন্তরিকতার জন্যেই এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। তাই তারা যদি ভবিষ্যতেও ঠিক একইভাবে এইভাবে আগ্রহ নিয়ে এগিয়ে আসেন এবং অন্যান্যদের সঙ্গে এখন যেমন যোগাযোগের মাধ্যম, মানে অনেক যোগাযোগের মাধ্যম আছে, সেইগুলোকে কাজে লাগিয়ে তারা যদি আমাদের সঙ্গে একই সঙ্গে এই ধরনের অনুষ্ঠান করতে চান, তাহলে সেটা ভবিষ্যতে অবশ্যই করা যাবে। এবং সেক্ষেত্রে যদি তারা মনে করেন যে আমাদের মধ্যে আজকে যারা আছেন অনেকেই শিক্ষকতার সঙ্গে যুক্ত বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তা তারা এই শিক্ষক দিবসে হয়তো নিজেদের প্রতিষ্ঠান ছেড়ে আসতে পারবেন না, সেক্ষেত্রে এই প্রাক্তন শিক্ষক মহাশয়দেরকে নিয়ে, প্রাক্তন ছাত্রদের নিয়ে যে একটা সম্মেলন, সেটা অন্য কোনো দিনেও করা যেতে পারে। এবার আমাদের বিদ্যালয়ের যেমন বা আশ্রমের কতগুলো ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠান হয়ে থাকে, সেটা সকলেরই গোচরে আছে। আগে সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে যে আমাদের বার্ষিক ধর্মসভা হতো বৈশাখের শেষ শুক্রবার এবং তার পরের দিন প্রাক্তন ছাত্র সম্মেলন হতো। তা সেই সম্মেলনে আমরা সেইভাবে প্রাক্তন ছাত্রদের কিন্তু পাইনি। একমাত্র প্লাটিনাম যুগীয় অনুষ্ঠান হয়েছিল 2012-13 এই সময়ে। তা সেই সময়ই আমাদের শেষ প্রাক্তন ছাত্র সম্মেলন হয়েছিল। তারপরে আর সেভাবে তাদের কাছ থেকে সাড়া না পেয়ে সেই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাহলেও যদি আপনাদের সেই উৎসাহ থাকে এবং আপনাদের সেই আগ্রহ নিয়ে যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে অবশ্যই এই বিদ্যালয় আপনাদের, তাহলে আমরা সবসময় আপনাদের পাশে থেকে এই ধরনের অনুষ্ঠান করার যতটা সম্ভব সহযোগিতা করব। পরিশেষে সকলকে সুস্থ কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি। আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ, যদিও এর পরে আমাদের বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান আছে, তার সেখানে প্রাক্তন মাস্টারমশাইদেরকে দিয়ে স্কুল ক্যাম্পাসে, আমাদের হোস্টেল ক্যাম্পাসেই
বয়স দাদা বুড়ো হয়ে গেছে, আমরা কি বুড়ো না? সব তো আমারটা দিয়ে দে। এনে তাই না? ওই সবাল গ্রুপে দিবি যা তুই আচ্ছা ঠিক আছে, আগে তো তুলি রে।